জিন মহান আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যাকে কেউ বিশ্বাস করে কেউ করে না। একদিন প্রিন্সা নামে এক মেয়ে তার ব্লগে ভুল করে সামিক নামে এক জিনকে ডেকে ফেলে, আর সেই জিন আসর করে তার উপর। প্রিন্সাকে বাঁচাতে তার পরিবার সামিকের ইতিহাস জানতে তার গ্রামে যায়, কিন্তু তারা জানতো না এই গ্রামে পা দেওয়াই তাদের সবচেয়ে বড় ভুল ছিল। এই গ্রামে যে মারা যায় তার কাইন জিন পরিণত হয় সামিকে। এই মুভিটি ইন্দোনেশিয়ার এক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং এইখানে যে রিচুয়াল গুলো দেখানো হয়েছে যা হয়তোবা আগে আপনি কখনোই দেখেননি। গল্পটির প্রতিটি মুহূর্ত আপনার আত্মাকে কাঁপিয়ে তুলবে। নেটফ্লিক্সের একটি টিম রিসা সারাসওয়াতির বাড়িতে গিয়েছে। সে একটি মুসলিম পরিবারের মেয়ে। সে নিজেকে ইন্ট্রোডিউস করে। পেশায় সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, ব্যান্ড মেম্বার, তাছাড়া একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। তার সাথে একজন সামান। সেখানে সে জানায় তার পরিবার যুগ যুগ ধরে অতি প্রাকৃত জিনিস, প্রেতাত্মা, অশরীর জিনিসকে দেখতে পেত। তার কাছে কিছু এন্টিটির নাম জানতে চাওয়া হলে সে সেখানে অল্প সংখ্যক কিছু এন্টিটির নাম নেয়, যেমন পিটার, উইলিয়াম, হ্যান্স, হ্যাট্রিক, জেনসন এবং ম্যারিয়ান। প্রথম দিকে এইসব অশরীরীর উপস্থিতি তাকে ভয় পাইয়ে দিত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কাছে এই অতিপ্রাকৃত ঘটনাগুলো স্বাভাবিক হয়ে উঠতে শুরু করে। এক পর্যায়ে সে তাদের সাথে কথা বলতে শুরু করে। তার মতে মানুষ অতি প্রাকৃতিক বিষয়গুলো বিশ্বাস করুক বা না করুক, জিন বা প্রেতাত্মাদের তাতে কোনো কিছু আসে যায় না। তারা কেবল চায় তাদের অস্তিত্ব বা ঘটনাগুলো মানুষের মধ্যে আলোচিত হোক। রিসা তাই করত। সে অতি প্রাকৃত জগতের ঘটনাগুলো তার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করত। তার জীবনে বহু জিন তার উপর ভর করেছিল, এবং বেশিরভাগ সময় সে নিজেই তাদেরকে আহ্বান করত। কিন্তু একটি জিনের উপস্থিতি রিসার জীবনকে উলটপালট করে দেয়। রিসার দাবি সেই বিশেষ জিনটি এতটাই ভয়ঙ্কর ছিল যে তার নাম উচ্চারণ করতে সে এখনো ভয় পায়। একবার কোনো পডকাস্টে ভুল করে সে জিনের নাম উল্লেখ করেছিল, এবং এর ঠিক পরেই তার মানসিক অবস্থা খুব খারাপ করে দেয় সেই জিনটা। এরপর থেকে সে আর কখনোই সেই নামটি উচ্চারণ করেনি। রিসা আরো বলে, কয়েক বছর আগে সে জিনের সঙ্গে জড়িত একটি ঘটনা ঘটেছিল যা সারা বিশ্বের নজরে আসে। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সে সেখানে এসব ঘটনা নিয়ে আলোচনা করে। রিসার ইউটিউব চ্যানেলের প্রধান কাজ হলো প্যারানর্মাল বিষয়গুলো তদন্ত করা। আজ সে এই বিশেষ ডকুমেন্ট ভিডিও তৈরি করতে যাচ্ছে, যেখানে একটি পরিত্যক্ত কথিত হন্টেড জায়গায় ঘটে যাওয়া ভৌতিক ঘটনার অভিজ্ঞতা তুলে ধরা হবে। সকাল 11:20 নাগাদ রিসা আর তার টিম নিয়ে সেই জায়গায় পৌঁছে ক্যামেরার সামনে এসে সালাম দিয়ে ভিডিও শুরু করে। তার সাথে ছিল তার বোনের ছেলেমেয়েরা দিমাস্তা, নিকো, ইন্ডি, কাকাং, রি এবং ফাহারুল। রিসার টিমে আঙ্গা এবং জাফরি ছিল, যারা ক্লিজিং বা জিন চালানোর কাজ করত। বিশেষ গেস্ট হিসেবে যোগ দেয় আরদি, ফেলি এবং প্রিন্সা। ইনভেস্টিগেট শুরু করার আগে তারা সবাই মিলে প্রার্থনা করে এবং তিনটি টিমে ভাগ হয়ে কাজ করা শুরু করে। সবাইকে বলা হয় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে। ঠিক তখনই ঝড় শুরু হয়, যা পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তোলে। রাতে ইনভেস্টিগেট করার সময় প্রত্যেকে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং রিসার উপর একটি জিন ভর করে। রিসার ধারণা যে ওই জায়গায় একাধিক জিন আছে যা তাদের ক্ষতি করতে পারে, তাই নিরাপত্তার জন্য তারা সেখান থেকে ফিরে আসে। তবে তাদের পরিকল্পনা ছিল একটু ভিন্ন। সেই তিনজন গেস্ট আরদি, ফিলিং এবং প্রিন্সাকে তিনটি আলাদা জায়গায় একা রেখে দেয়। তাদের কাজ ছিল সাহসের সঙ্গে সে জায়গা সম্পূর্ণভাবে এক্সপ্লোর করা। নির্দেশনা ছিল যদি তারা কোনো বিপদের সম্মুখীন হয় তবে হাততালি দিয়ে সংকেত দেবে, এবং সঙ্গে সঙ্গে সেই টিম সেখানে চলে যাবে। এর পাশাপাশি তারা ক্যামেরার নজরদারিতে ছিল। যেই কথা সেই কাজ। আরদি, ফিলিং এবং প্রিন্সাকে একা রাখা হয়। তারা প্রত্যেকে পকেট থেকে ফোন বের করে ক্যামেরা চালু করে ব্লগিং করা শুরু করে। অনেকক্ষণ কেটে গেলেও তাদের সঙ্গে কোনো রকম প্যারানর্মাল ঘটনা ঘটছিল না। শোটাকে আরো আকর্ষণীয় করার জন্য প্রিন্সা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। গুনগুন করে লালাই বাই গাওয়ার পর সে হঠাৎ ফ্রন্ট ক্যামেরা অন করে বলে, বাই দা ওয়ে, কেমন হবে যদি আমি জিনেদের নাম ধরে ডাকা শুরু করি? রিসার উল্লেখিত কয়েকটি জিনের নাম সে সেখানে উচ্চারণ করে, যেমন হান্স, হেইন এবং আসি, এবং বারবার ডাকা শুরু করে। তবে কয়েক মিনিট কেটে গেলেও তেমন কিছু ঘটেনি। হতাশ এবং ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষায় প্রিন্সা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে বলে, তবে কি তার নাম ধরে ডাকবো যাকে ডাকা উচিত নয়? তারপর নিষিদ্ধ নাম সামিক 3 বার উচ্চারণ করে। প্রথমবার যখন সে সামিক বলে, ক্যামেরা হালকা ফ্লিকার হয়। দ্বিতীয়বার বলার পর ফ্লিকার আরো তীব্র হয়। তৃতীয়বার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ক্যামেরার পিছনে সামিককে দেখা যায়, কিন্তু প্রিন্সা তাকে দেখতে পায় না।
কয়েক সেকেন্ড পরই অদ্ভুতভাবে তার মাথা ঘুরতে শুরু করে। হঠাৎ একটি অদৃশ্য ছায়া তার কোমরে হাত দেয় আর প্রিন্সা ভয়ানকভাবে চিৎকার করে ওঠে। তার হাত থেকে ফোন পড়ে যায়। সে অদ্ভুতভাবে ঘুমাতে শুরু করে। মনে হচ্ছিল তাকে কিছু একটা প্রজেস করে নিয়েছে। তার মুখের জিহ্বা যেন বাইরে বেরিয়ে আসার উপক্রম হয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে টিমের সদস্যরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়। তারা আঙ্গা এবং জাফরাকে ডেকে তৎক্ষণাৎ ক্লিজিং রিচুয়াল সম্পূর্ণ করে। এরপর প্রিন্সা কিছুটা স্বাভাবিক হয় দেখে টিম মুহূর্তের জন্য আর সে জায়গায় থাকেনি। সবাই নিজের বাড়িতে ফিরে যায়। তবে ঘটনার পর প্রিন্সার ইউটিউব চ্যানেল ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। তার ভিডিও নিয়ে সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। লোকজন যেখানে তাকে দেখে সেলফি তোলার জন্য ভিড় জমায়। এর পাশাপাশি সামেক নামটিও টুইটারে বেশ ট্রেন্ড চলছিল। কথাটা শুনে রিসা তৎক্ষণাৎ বলে ওঠে, না, তার নাম উচ্চারণ করো না, ভুলেও তার নাম মুখে নিও না। রিসার মনে সন্দেহ হচ্ছিল এবং সে সেখানে মনে করছিল প্রিন্সার উপর কোনো অশরীরী আত্মা ভর করেছে। রিসার ধারণা ছিল তাকে ইউবি সাতিরা নামক এক ভয়ানক প্রেতাত্মা ভর করেছে, যা এতটাই শক্তিশালী ছিল যে চতুর্থ দিনের মাথায় প্রিন্সার আত্মাকে অন্য এক জগতে পাঠিয়ে দেবে। এটি এমন একটি প্রেতাত্মা ছিল যা তার পুরো শরীর প্রজেস করে নেবে। আর তখন আশ্চর্যের ব্যাপার ছিল, রিসা তার স্বামীর সাথে কথা বলছিল, অথচ পেছনে ঘুরে দেখলো সেখানে কেউ নেই। এর মানে সে আসলে কার সাথে কথা বলছিল? এই ঘটনার পর রিসা নিশ্চিত হয়ে যায় যে প্রিন্সাকে নজরদারিতে রাখা উচিত। তাই সে আঙ্গা এবং ইন্ডিকে প্রিন্সার বাড়ি পাঠায়। সেখানে গিয়ে তারা জানতে পারে প্রিন্সার কাজিন বায়ু তার সঙ্গে থাকে এবং বায়ু তাদের সাথে ঠিক করে কথা বলছিল না। তবে প্রিন্সা বায়ুকে বোঝায় তারা ভালো মানুষ এবং তাদের উদ্দেশ্য পরিষ্কার। আঙ্গা তখন প্রিন্সার সাথে কথা বলে, তোমার উপর এক অশরীরী আত্মা ভর করেছে, তোমাকে কয়েকদিন নজরদারিতে রাখতে। এতে যদি তোমার অনুমতি থাকে আমরা ক্লিজিং রিচুয়াল পালন করব, আর যদি না বলো তাহলে আমরা চলে যাব। প্রিন্সার অনুমতি পাওয়ার পর আঙ্গা ক্লিনজিং রিচুয়াল শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই প্রিন্সা হঠাৎ উঠে গিয়ে তার রুমের দিকে হাঁটতে শুরু করে। ইন্ডি তার বোন রিকাকে দেখতে পায়, তবে সে ছায়ার আড়াল থেকে তাকে ডাকছিল। এটি দেখে ইন্ডি কিছুটা অবাক হয়ে যায়, কারণ রিকার তো এখানে আসার কথা ছিল না। যখন ইন্ডি তার পিছু পিছু হাঁটতে শুরু করে তখন ছায়ার আড়াল থেকে এক অদৃশ্য হাত তার হাতের ছাপ বসিয়ে দেয়। ইন্ডির হাতে তখন প্রচন্ড জ্বালা পোড়া শুরু করে। সবাই বুঝতে পারে প্রিন্সার উপর কিছু একটা ভর করেছে। তারা তার বাড়িতে ক্যামেরা বসিয়ে নজরদারি শুরু করে। প্রিন্সার ঘর থেকে সাদা কাপড়ে মোড়া এক অবয়ব বেরিয়ে এসে বারান্দায় বসে। আঙ্গা কাপড়টা টান দিতেই দেখা যায় নিচে কিছুই নেই। কিছুক্ষণ পর সে অবয়ব তাদের সামনে এসে বলে, তোমরা এখানে কি করছো? পরের দিন প্রিন্সাকে এক পডকাস্টে ডাকা হয়। সেখানে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। সেই দিন রাতে সে ছুরি হাতে ক্যামেরার দিকে তাকিয়ে এক ভয়ানক হাসি দেয়। পরের দিন প্রিন্সা নিখোঁজ হয়ে যায়। খুঁজতে খুঁজতে তার কাজিন বায়ুর ফোনে স্টুডিও থেকে একটি কল আসে। সেখানে বলা হয় প্রিন্সার ফটো শুটে যাওয়ার কথা ছিল। পরে স্টুডিও থেকে তাকে জানানো হয় প্রিন্সা ড্রেসিং রুমে অচেতন অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে সবাই দ্রুত সেখানে ছুটে আসে। এদিকে রিসার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। প্রিন্সার ঘটনার আপডেট শুনে রিসা নিশ্চিত হয় যে তাকে ইভা সাতিরা নামে এক প্রেতাত্মা ভর করেছে। রিসা জানায় ইভা সাতিরা তার দাদির এক ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন, যিনি কোনো ধর্মেই বিশ্বাস করতেন না। একবার রিসার দাদি তাকে একটি বোরখা উপহার দিলে তিনি তা নিতে অস্বীকার করেন। তার মৃত্যুর পর থেকে রিসার পরিবারে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। তাকে অনেক চেষ্টা করে গ্রামবাসীরা তাকে আটকে রাখে এবং তার নাম দেওয়া হয় সামিক। ঘটনার মাঝে রিসা দেখে তার ছেলে বাইরে খেলছে। কিছুক্ষণ পর সে দেখে ছেলে আর তার স্বামী সিঁড়ি দিয়ে নামছে। তাহলে একটু আগে যাকে দেখলো সে কে? রাতের রিসার স্বামী যখন রুমে ঢোকে, ক্যামেরায় তাদের নিজের সন্তানকে নজরদারিতে দেখা যায়। নামাজ শেষ করে তাকাতেই দেখা যায় তাদের বাচ্চাটি হঠাৎ উধাও হয়ে গেছে। তারা সিসিটিভি ফুটেজ দেখে রিসার ছেলে ঘুমাচ্ছে। তবে এর পরেই সেখানে ইভা সারাসওয়াতিকে দেখা যায়। রিসা আর তার স্বামী আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তাদের ছেলে কোমায় চলে গেছে। অন্যদিকে আঙ্গা, রিকো এবং ইন্ডি তাদের পরিবারের বড়দের সঙ্গে দেখা করে পুরো ঘটনাটি খুলে বলে। অনেক অনুরোধের পর প্রিন্সাদের বাড়ি যেতে রাজি হন। প্রিন্সার বাড়িতে তারা কবিরাজের চিকিৎসা চালায়। এক রাতে ইন্ডি প্রিন্সার রুমে তাকে ডাকতে গেলে প্রিন্সা অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করে। এক সময় তার 4 বান্ধবীর গল্প শোনায়। ইন্ডি সেখানে ভয়ে কাঁপতে থাকে। আচমকা লাইট বন্ধ হয়ে যায় আর প্রিন্সা উধাও হয়ে যায়। পরে তারা ইন্ডিকে অচেতন অবস্থায় খুঁজে পায় আর প্রিন্সা খাটের উপর বসেছিল। রিসা এবং তার বাবা উপস্থিত হলে প্রিন্সার
ওপর মন্ত্রপট পানি ছেটালে সে ছুরি নিয়ে সবাইকে আক্রমণ করতে চেষ্টা করে। কোরআনের কিছু আয়াত পড়ার পর পরিবেশটা কিছুটা শান্ত হয়। রিসার বাবা তখন তাদের জানান মুক্তি পেতে হলে ইভা সারাসওয়াতির গ্রামের লোকেদের সাহায্য নিতে হবে। এরপরে তারা সবাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রিসা সেই গ্রামের নাম উল্লেখ করে না, কারণ হিসেবে জানায় সেখানে ব্ল্যাক ম্যাজিকের প্রচলন খুব বেশি। দীর্ঘ যাত্রার পর তারা গ্রামে পৌঁছায়। গ্রামের প্রবেশ পথে এক বিশাল বাঁশের সেতু পার হওয়ার পর তারা গ্রামে ঢোকে। পথে একটি দলকে বাঁশের কফিন বহন করতে দেখা যায়, যারা গ্রামের বাইরে যাচ্ছিল। গ্রামে প্রবেশ করে তারা দেখে প্রতিটি ঘরের সামনে ঝুলন্ত বাঁশের পাত্র, সেখানে হাড়গোড় আর কালো জাদু কাপড়ের মোড়ানো পুতুল। গ্রামের লোকেরা বিশ্বাস করে এসব মন্ত্রপ্রত জিনিস তাদের সুরক্ষা দেয়, আর এতে কালো জাদুর মন্ত্র লুকিয়ে আছে। গ্রামে প্রবেশের পর গ্রামবাসীরা তাদের বহিরাগত ভেবে ইট পাটকেল ছুঁড়ে মারতে শুরু করে। হাঙ্গা পরিস্থিতি সামাল দেয় এবং গ্রামের প্রবীণদের সাথে দেখা করতে চায়। ভিড়ের মধ্যে এক বৃদ্ধ তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। তারা একটি জায়গায় গিয়ে দেখে পাটিতে রক্ত মাখানো হচ্ছে। গত 4 বছর ধরে গ্রামে এক মহামারী চলছে। নিষিদ্ধ শক্তির দরজা খুলে যাওয়ায় অশরীরী আত্মারা গ্রামের মানুষদের টার্গেট করছে। আক্রান্তদের পাটি মুড়িয়ে রাখা হয়। বৃদ্ধা তাদের ইভা সারাসওয়াতির বাড়ি নিয়ে যায়, তবে প্রবেশের আগে শুদ্ধিকরণ প্রক্রিয়া চালানো প্রয়োজন। এই সময় গ্রামের প্রধান এসে উপস্থিত হন। তিনি প্রিন্সাকে দেখে নিশ্চিত করেন প্রিন্সা ইভা সারাসওয়াতির দ্বারা প্রজেস্ট হয়েছে। ঘরে রাখা ফটো ফ্রেমে 4 বান্ধবীর ছবি দেখা যায়, যার মধ্যে একজন ছিল রিসার দাদি। গ্রাম প্রধান জানান সময় খুবই কম, আজ রাতেই রিচুয়াল সম্পন্ন করতে হবে, তবে এর আগে তিনি রিচুয়ালের প্রক্রিয়া বুঝিয়ে দেন। গ্রাম প্রধান জানান রিচুয়াল করার সময় একটি অতিপ্রাকৃত শক্তির দরজা খুলে যাবে, যার ফলে অশরীরী আত্মারা বেরিয়ে আসতে পারে। এই রিচুয়াল অনেক রিস্কি এবং মেয়ে বাঁচবে কিনা তা নির্ধারণ করবে তাদের পূর্বপুরুষের আত্মারা। হাঙ্গা, রিসা এবং বায়ু রিচুয়াল করতে ভয় পায় এবং গ্রাম প্রধানের উপর পুরো দায়িত্ব ছেড়ে দেয়। সন্ধ্যায় প্রিন্সা বায়ুকে বলে তার এখানে ভালো লাগছে না, সে বাড়ি ফিরে যেতে চায়। তখনই প্রিন্সা হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং বলে সে একটি নবজাতককে হত্যা করতে চায়। বায়ু তাকে খুঁজতে গিয়ে সাথীরার বাড়িতে সবাই হারিয়ে যায়। প্রিন্সাকে খুঁজতে খুঁজতে তারা একটি অদ্ভুত কক্ষে ভয়ানক ভাস্কর্য দেখে। অন্যদিকে ক্যামেরাম্যান বায়ুকে খুঁজতে গিয়ে সাথীরাকে দেখতে পায় এবং পালিয়ে যায়। বায়ু শেষে ক্যামেরাম্যানকে দেখে এবং তারা একসাথে প্রিন্সাকে খোঁজার জন্য বাড়ির থেকে বেরিয়ে যায়। বায়ুর হাত দরজায় আটকে গেলে তার আঙ্গুল ছিঁড়ে যায় এবং রক্ত ঝরে পড়ে। তারা যন্ত্রণা নিয়ে বাড়ির থেকে বেরিয়ে এসে গ্রামবাসীদের ঘটনাটি জানায়। প্রিন্সাকে খোঁজার কাজ চলছে। গ্রামের এক সদস্য জানায় তার বাচ্চা নিখোঁজ। সবাই ধান খেতে গিয়ে প্রিন্সাকে দেখে, তার হাতে উল্টো ঝুলন্ত গ্রামবাসী বাচ্চাটিকে বাঁচায়। প্রিন্সাকে চাদরে মুড়িয়ে গ্রামে নিয়ে আসা হয়। তার উপর মন্ত্র পাঠ করে পবিত্র পানি ঢালার সাথে সাথেই সে অস্বস্তি বোধ করতে শুরু করে। গ্রাম প্রধান একটি কফিনের ব্যবস্থা করেন এবং রিসার্চ টিমকে দূরে দাঁড়িয়ে থাকতে বলেন। ক্যামেরা ঠিক মতো সেট করে তারা রিচুয়াল দেখতে থাকে। রিচুয়াল শুরু হয়। গ্রাম প্রধান প্রিন্সের উপর আঘাত করে বলে যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, কিন্তু প্রিন্সা যেতে অস্বীকার করে। প্রিন্সার থেকে এক গুচ্ছ চুল নেওয়া হয়। তখন সাথীরা চিৎকার। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। প্রিন্সার শক্তি থামাতে একটি পাঠার রক্ত তার মুখে ঢেলে দেওয়া হয়। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। গ্রাম প্রধান পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করে সাথীরার জন্য একটু নতুন ভেসেল চাই। গ্রাম থেকে একটি মেয়েকে বেছে নিয়ে আত্মা ভর করানো হয়। সে আত্মহত্যা করে এবং তার দেহটি প্রিন্সার পাশে শোয়ানো হয়। রিসার্চ টিম এসব দেখতে পায়, কিন্তু হঠাৎ চারপাশটা একদম নিশ্চুপ হয়ে যায়। তারা বুঝতে পারে তারা পৌঁছে গিয়েছে অশুভ শক্তির জগতে। ভয়ে ভয়ে প্রিন্সাকে খুঁজতে গিয়ে তারা গ্রামবাসীদের দেখতে পায়, তবে তারা এখন আর মানুষ নয়, বরং তারা সবাই অন্য এক জিনিসে পরিণত হয়েছে। সাথীরা দেহের সাথে রিচুয়াল চলছিল, তবে গ্রামবাসীরা আচরণে অদ্ভুত ছিল। প্রিন্সার আত্মাকে দেখে সবাই বুঝতে পারে। তারপর তাকে কফিনে রেখে সবাই সশরীরে ফিরে আসে। রিচুয়ালের শেষের দিকে প্রিন্সার মুখ খুলে যায়। একটি কালো পদার্থ বের হয়, যার মধ্যে সাথীরার আত্মা বন্দী ছিল। পূর্বপুরুষরা সেই মেয়েটিকে বেছে নিয়েছিল। তার ভেতরের পদার্থটি সিল করা হয় এবং প্রিন্সা সুস্থ হয়ে যায়। গ্রামবাসীরা জানায় রিচুয়াল শেষ হয়নি, অনেক কাজ বাকি। রিসার্চ টিমকে কাজ শেষ হওয়ার পর চলে যেতে বলা হয়। পরে প্রিন্সা লাইভে এসে সবার কাছে ক্ষমা চায়, কারণ সে শিখেছে কখনোই অন্যদের নাম নিয়ে বাজে কথা বলা উচিত ছিল না। রিসার শেষ বার্তা ছিল কখনোই তার নাম ধরে চিৎকার করে ডেকো না, কারণ সে আসতে পারে।